আমার পাশে বসলে যদি তোমার ঘুম আসে তাহলে বসতে পারো। ওর কণ্ঠে ঠাট্টার সুর। ফাগুন গায়ে মাখল না, চেয়ার টেনে সৃজনের পাশে বসল। তাড়াহুড়ো করে চেয়ার টানার সময় সেটা উল্টে একবার মেঝেতে পড়ে গিয়েছিল। সৃজনী সেটা তুলে বারান্দায় এনে দেয়। তারপর ফাগুনকে বসার জন্য ইশারা করে বলে। বসো। ফাগুন ভিতরে ভিতরে ভীষণ লজ্জা পেল। সৃজনের পাশে বসা নিয়ে এতটা উৎসাহ দেখানো ঠিক হয়নি। সৃজন কি ভাবছে কে জানে। মৃদু লাজুক কণ্ঠে বলল। সকালে আব্বা ফোন করেছিল, আপনার কথা জিজ্ঞেস করেছেন। সকালে? হ্যাঁ। কেন, কিছু বলেছে? মানে কোনো বিশেষ প্রয়োজন? তেমন কিছু বলেননি, শুধু বলেছেন ও ওমরা করতে যাবেন, আর তার আগে একবার দেখা করতে আসবেন আমার সঙ্গে। কবে আসবেন কিছু জানিয়েছেন? তেমন কিছু বলেননি, আপনি একবার ফোন করে কথা বলবেন, আব্বা খুশি হবে। বলবো। সৃজনের সম্মতির কথা শুনে ফাগুন খুব খুশি হলো। খুশিতে বেশ কয়েকবার মুখ চোখে সৃজনের দিকে চাইল। সৃজন বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না, চোখ সরিয়ে বাইরের দিকে চাইল। শান্ত কণ্ঠে বলল। কালকে আমি খুব ভোরে ফুপুকে দেখতে যাব। ফিরতে দেরি হতে পারে, সেজন্য তোমাকে আগে থেকে ইনফর্ম করে রাখলাম। ফাগুনের বিশেষ কোনো প্রতিক্রিয়া হলো না, হাসি মুখেই জানতে চাইল। কখন আসবেন? সন্ধ্যার আগেই চলে আসবো। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল দুজন। বসে থাকতে থাকতে ঘুমের ঝোঁক এসে গেল ফাগুনের। হাই তুলল, ঘুম চোখে বন্ধ হয়ে আসার উপক্রম হলো, কিন্তু ঘুমোতে যাওয়ার কথা বলল না। চুপচাপ সৃজনের পাশে বসে রইল। সৃজন সেটা দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। চিন্তার মাঝখানেও সামান্য হাসি পেল ওর। গায়ের পাঞ্জাবিটা টেনে টুনে ঠিক করে নিয়ে বলল। চোখ জ্বালাপোড়া করছে, মনে হয় ঘুম আসবে। তুমি কি আরো কিছুক্ষণ বসবে না রুমে যাবে? সম্বিত ফিরেল ফাগুন। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, ঘুম ঘুম আড়ষ্ট কণ্ঠে বলল। না, রুমে যাব, ঘুম আসছে। ফের হাই তুলল ফাগুন। যাবো বলেও বেশ কিছুক্ষণ ঠুলুঠুলু করলো। তারপর ধীরে সুস্থে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল সৃজন। ফাগুন ইদানিং ঘরে ঢুকতে যেতে চায় না। বাড়িতে এলেই আশেপাশে ঘুরঘুর করে। দুদিন পরের ঘটনা, সৃজনের বাবার মৃত্যুবার্ষিকী। গরিব দুঃখীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে ফের এই বাড়িতে আগমন ঘটল সুধার। সৃজনের সঙ্গে যেহেতু ফাগুনের ডিভোর্সের খবরটা চাপা পড়ে গেছে, সেহেতু এই বাড়িতে আসতে কোনো বাধা রইল না সুধার। যদিও দু চারজনের মন্দ কথা এখনো থামেনি, তবে সবাইকে পাত্তা দিয়ে চলার মতন মেয়ে সুধা নয়। ও আশাতে সৃজনের পরিশ্রম অনেকখানি কমে গেল। বাইরের কাজগুলো সৃজন করলেও ভিতরের কাজ, যেমন বাজারের লিস্ট বা আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানো, রান্না বান্নার ঝামেলা, সব সুধাই সামাল দিল। এসব নিয়ে সৃজনকে মাথা ঘামাতে হলো না। ফাগুন দূরে দূরে রইল। একে তো সে এসব কাজে আনারই, তার উপর সুধা সৃজনের একান্ত আপনজন। কাছে যাওয়ার সাহস হলো না, কিন্তু রাগ হলো সৃজনের উপর। সারাদিনে হাজারবার স্মরণ করে সুধাকে, অথচ মুখ ফুটে একবার ফাগুনকে কাছে ডাকে না। সুধা কিন্তু ফাগুনের কর্মকাণ্ডগুলো বেশ লক্ষ্য করলো। সংসারের প্রতি উদাসীন মেয়েটার হঠাৎ করেই সৃজনের প্রতি অতিরিক্ত দায়িত্বশীল হয়ে যাওয়া, মুগ্ধ মায়াভরা চোখে সৃজনের দিকে চেয়ে থাকা, সারাক্ষণ সৃজনের বাড়ি ফেরার অপেক্ষায় উদ্গ্রীব হয়ে বসে থাকা, এসব কিছুই ওর নজর এড়ালো না। কিন্তু সৃজন যেন কিছুই বুঝতে পারে না, এখনো নিজের সমস্ত প্রয়োজনে সুধাকে ডাকে। ফাগুনের এত আকুলতার বিপরীতে সৃজন যেন একটু বেশি উদাসীন। এভাবে তো সংসার চলতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া দুদিক থেকে হওয়া চাই। ভালোবাসার উচ্চাটন দুদিকেই থাকতে হবে। দুদিন বাদে এই নিয়ে ভাইয়ের সঙ্গে আলাপে বসলো সে। সৃজন তখন বারান্দায় বসে বই পড়ছিল। সুধা ওর জন্য কফি বানিয়ে ওর ঘরে গেল। কফি দেওয়ার সময় অনুযোগ করে বলল। সারাদিন থাকো বাইরে বাইরে, বাসায় এসে আবার বই নিয়ে বসো, এমন হলে কি করে চলবে? সৃজন বই থেকে চোখ সরিয়ে সুধার দিকে চাইল। কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিতে দিতে বলল। কেন রে, এত রাতে আবার আমাকে দিয়ে কি কাজ? সারাক্ষণ বই নিয়ে বসে থাকলে বুঝবে কি করে কি কাজ? এই যে রোজ রোজ তোমার বউ তোমার জন্য খাবার নিয়ে বসে থাকে,
যত্ন করে নিজের হাতে খাবার তৈরি করে রাখে। তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি বলার আগে ছুটে আসে। সেসব তুমি বোঝো? সৃজন হাসলো, যেন ওর আগে থেকেই জানা ছিল সুধা এই অভিযোগ নিয়ে হাজির হবে। এদিকে ওকে হাসতে দেখে বিরক্ত হলো সুধা, অপ্রসন্ন কণ্ঠে বলল, হাসবে না ভাইয়া, আমি হাসার মতন কিছু বলিনি। সৃজন হাত ইশারায় কাছে ডাকলো সুধাকে। ইশারায় ওকে পাশে বসার নির্দেশ দিয়ে শান্ত কণ্ঠে বলল, এত রাগারাগির মতো কিছু হয়নি, শান্তভাবে আমাকে বল কি হয়েছে। আমরা সুন্দরভাবে আলোচনা করি। কি আলোচনা করব? তুমি কিছু বোঝো? সৃজন ফের হাসলো, বলল, খেয়ে বললো বুঝি না। সত্যি বোঝো? সত্যিই বুঝি। তুই আমার চেয়ে 8 বছরের ছোট হয়ে যদি বুঝতে পারিস ও আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন বুঝবো না? আমি তোর চোখের দিকে তাকালে ওর মনের কথা বলতে পারি। কথাটা মিথ্যে নয়, সত্যি ফাগুনের মনের কথা বলে দিতে পারে সৃজন। নইলে সেদিন আশাদের কাছে গর্ব করে ফাগুন সম্পর্কে অতগুলো কথা বলে দিতে পারতো না। সুধা এসব জানে না, ওর চোখের সামনে যেটা ধরা পড়েছে ও সেটা নিয়েই কথা বলতে এসেছে। ফের দ্বিধান্বিত কণ্ঠে জানতে চাইল, তাহলে এত কষ্ট দাও কেন? বেচারি সারাক্ষণ মুখ গোমড়া করে রাখে। থাকুক আর কিছুদিন এমন। পাগল সোজা করতে হলে একটু আধটু কষ্ট দিতে হয়, না হলে পাগল সোজা হয় না। এবারে সুধা শান্ত হলো। ফাগুন ইতিপূর্বে কি করেছে সেগুলো ওর অজানা নয়, তবুও সৃজনকে একটু বেশি কঠিন মনে হয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছে স্ত্রীর উপর অন্যায় করার মতন মানুষ সৃজন নয়। সময় হলে ঠিক কাছে টেনে নিবে। মুখে হাসি ফুটে উঠল ওর, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আসলে আমি নিজে মেয়ে তো, সেই জন্য আরেকটা মেয়ের কষ্ট সহ্য করতে পারিনি। এই কয়েকদিন এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। সৃজন হাসলো, ওর মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বলল, ঘরে যা, এইসব নিয়ে এত টেনশন করিস না। যা টেনশন করার দরকার সে করুক, তুই আর আমি থাকবো শান্তিতে। আমরা কেন খামাখা টেনশন মাথায় নিয়ে কষ্ট পাবো? সুধা হাসলো, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ, তারপর? তারপর আর কি, লাগুক ফাগুনের বুকে আগুন। মৃদু শব্দ করে একসঙ্গে হাসলো দুজন। সুধা ঘর ছেড়ে বেরোতে বেরোতে বলল, যাই তাহলে, তোমার বইয়ের ঘরে গিয়ে একটু আগুন লাগিয়ে আসি। এখনো নিশ্চয়ই বসে বসে তোমার কথা ভাবছে। সৃজন মৃদু হেসে সম্মতি জানালো। সুধার প্রতি ঈর্ষা হয় ফাগুনের, মাঝে মাঝে রাগও হয়, কিন্তু কেন হয় সেটা বুঝতে পারে না। সুধা পরোপকারী মিষ্টভাষী, ফাগুনের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি, ফাগুনের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেনি। শুধুমাত্র যে কাজগুলো ফাগুন পারে না সেগুলোই সুধা করে দেয়। কিন্তু তবুও ফাগুনের সহ্য হয় না। সৃজনের মনের মধ্যে সুধার মতন এমন ভালোবাসার স্নেহের জায়গা তারও চাই, সেটা পায় না বলেই এত আফসোস। দিন 7 পরের কথা, দুপুরবেলা নিচতলায় বসার ঘরে বসে সৃজনের পাঞ্জাবির বোতাম সেলাই করছিল সুধা। সৃজন দুপুরের খাবার শেষে বসার ঘরে আলমারি থেকে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। কাজের চাপ কম থাকলে দুপুরবেলা খাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেয় ও। বেশিরভাগ সময় দোতলায় উঠে যায়, মাঝে মাঝে বসার ঘরেও রেস্ট নেয়। কিন্তু আজকে কাজের চাপ বেশি, রেস্ট নেওয়ার সময় পেল না। অনেকক্ষণ যাবৎ দোতলায় অপেক্ষা করে নিচে নেমে এলো ফাগুন। সুধার বোতাম সেলাই শেষ, পাঞ্জাবি হাতে নিয়ে সেটা ইস্ত্রি করতে চলে গেল। ফাগুন আর চোখে সেদিকে একবার তাকিয়ে সৃজনের দিকে দৃষ্টি দিল। সৃজন ওর উপস্থিতি বুঝতে পারেনি, সেই জন্য দরজায় খটখট আওয়াজ হলো। আওয়াজ শুনে সৃজন দরজার দিকে চাইল, শান্ত কণ্ঠে বলল, কিছু বলবে? কি খুঁজছেন? একটা দরকারি ফাইল কোথায় রেখেছি মনে পড়ছে না। ফাগুনকে বিশেষ বিচলিত দেখল না, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার সঙ্গে আমার জরুরি কথা ছিল। বলো। বিকেলে বাবা আসবেন। সৃজন ফাইল খোঁজা থামিয়ে দিয়ে অবাক হয়ে চাইল, বিস্মিত কণ্ঠে বলল, এই কথা তুমি আমাকে এখন বলছো? বাবা একটু আগে ফোন করেছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সৃজন, বলল, ঠিক আছে, আমি কারখানার হিসেবপত্র মনিরকে বুঝিয়ে দিয়ে চলে আসব। তুমি সুধার সঙ্গে আলাপ করে কি কি লাগবে একটা লিস্ট করে দাও, আমি ফেরার সময় নিয়ে আসব। বাজার লাগবে না, বাবা আমাকে নিয়ে যেতে আসবেন।
নিয়ে যেতে মানে? মা আমাকে দেখতে চাইছেন, সেজন্য বাবা বলেছেন আপনার আপত্তি না থাকলে আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবেন। ঠিক আছে, যাও। তুমি তোমাদের বাড়িতে যাবে, এখানে আমার আপত্তি কেন থাকবে? কিন্তু বার করতে বারণ করেছো কেন? আপত্তি নেই কথাটা যেন ভীষণভাবে আহত করলো ফাগুনকে। সম্পর্কটা স্বাভাবিক থাকলে হয়তো ওর খুশি হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে ফাগুন খুশি হতে পারল না। সৃজনের চেহারায় কোনো উতলা ভাব নেই। কত সহজে ফাগুনকে যেতে দিতে রাজি হয়ে গেল, যেন ফাগুনের থাকা না থাকায় ওর কিচ্ছু আসে যায় না। সৃজনের প্রশ্নের জবাবে দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। আব্বা থাকবেন না বলেছেন। উনি বলেছেন আর তুমি মেনে নিলে? জোর করে রেখে দেবে? ফাগুন আর কিছু বলল না। সৃজন ফাইল খুঁজতে খুঁজতে বলল, তোমার কিছু লাগলে লিখে দিও। আমার কিছু লাগবে না। তোমার জন্য মানে তোমার আত্মীয় স্বজনদের কথা বলেছি। এতদিন পর বাবার বাড়িতে যাচ্ছ, শপিং লাগবে না? ফাগুন চুপ করে রইল। ও যেটা চায় সেটা থেকেই ওকে বঞ্চিত করছে সৃজন। অন্য কিছুর প্রতি আর ফাগুনের আকর্ষণ নেই। সৃজন ওকে চুপ করে থাকতে দেখে ফের প্রশ্ন করল, নাকি তুমি নিজেই দেখে কিনবে? লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেই নিয়ে আসবো। সৃজন ফের ফাইল খোঁজায় মনোযোগ দিল। গোটা আলমারি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু ফাইল কোথাও পেল না। বিড়বিড় করে বলল, কোথায় রেখেছি কেন মনে পড়ছে না। ফাগুনের রাগ হলো। ও চলে যাবে আর সৃজন এখনো ফাইল নিয়ে পড়ে আছে। রাগের বশত মুখ দিয়ে কিছু অশোভন কথা বেরিয়ে গেল। তিক্ত কণ্ঠে বলল, কেবল একজনের বেলাতেই আপনার সব মনে থাকে, সেছাড়া আর কিছু আপনার মনে থাকে না। কিসের কথা বলছো? সৃজন সরাসরি ফাগুনের দিকে চাইল। ফাগুন খানিকটা সংকোচ বোধ করলো, কিন্তু পরক্ষণেই মনে হলো যা হবার হবে, আজকেই এর একটা বিহিত করে ছাড়বে। সৃজন কোনোদিন ফাগুনের কাছে এক গ্লাস পানি চেয়ে খাওয়ার কথা বলে না, অথচ সুধাকে দিয়ে পাঞ্জাবির বোতামটাই সেলাই করিয়ে নেয়। ওর সব কাজ সুধা করে দেয়। বউ হিসেবে মানতে না পারলে সরাসরি বলে দিক, ফাগুন একেবারেই চলে যাবে। কিন্তু এভাবে কেন কষ্ট দেবে? ক্ষোভের সহিত জবাব দিল, কেন? যে আপনাকে আদর যত্ন করে বেড়ে খাওয়াই তার কথা বলছি। সৃজন আলমারি বাদ দিয়ে আশেপাশের ড্রয়ারগুলোতে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে শান্ত স্বরে জবাব দিল, সুধা আমার বোন। ফাগুনের বুকে সত্যিই আগুন জ্বলছে। সুধার সঙ্গে যে সৃজনের অন্য কোনো সম্পর্ক নেই একথাও জানে, কিন্তু নিজের প্রতি সৃজনের এত উদাসীন মনোভাব মেনে নিতে পারছিল না। যে কোনো প্রকারে সৃজনকে উত্তেজিত করতে চাইল। কণ্ঠস্বরে খানিকটা বিদ্রুপ ফুটিয়ে বলল, সেই তো বোন, সারাক্ষণ খালি বোন আর বোন। এদিকে আবার নামেরও কি মিল, সুধা সৃজন, সৃজন সুধা। সৃজনের বিশেষ কোনো প্রতিক্রিয়া হলো না। কাগজ গোছাতে গোছাতে একবার দৃষ্টি দিল ফাগুনের দিকে, তারপরই আবার কাগজ গোছানোয় মনোযোগ দিয়ে স্বভাবসুলভ ঠান্ডা গলায় বলল, ভাই বোন দেখেই তো নাম মিলিয়ে রেখেছি। প্রেমিক প্রেমিকা হলে আমার নাম থাকতো আসাদ আর ওর নাম থাকতো ফাগুন। ফাগুন বিস্ময়ে হতবাক হয়ে গেল। সৃজন এমন খোঁচা মেরে কথা বলতে পারে একথাও স্বপ্নে ভাবেনি। অন্তরের জ্বালা দ্বিগুণ বেড়ে গেল। কই আর কারোর সঙ্গে তো এমন করে কথা বলে না সৃজন। ফাগুনের বেলাতেই যত ব্যতিক্রম। আপনি আমাকে খোঁচা দিয়ে কথা বলছেন? সৃজন জবাব না দিয়ে হাসলো। ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল, কেউ যদি ইচ্ছে করে খোঁজা শুনতে চায়, আমার কি দোষ? ফাগুন বিছানায় বসে রাগত চোখে সৃজনের চলে যাওয়া দেখল। চোখে পানি নিয়ে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খোঁচা শুনতে চায়, সেজন্য খোঁচা মেরে গেছে। শেষ আর ইচ্ছে করে সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করি, সেটা চোখে পড়ে না? খারাপ লোক, আর থাকবো না আমি এখানে। পরের দিন সকালে সত্যি সত্যি বাবার সঙ্গে চলে গেল ফাগুন। যাওয়ার সময় সুধা আর তাহেরার কাছ থেকে বিদায় নিয়ে গেলেও সৃজনের সঙ্গে কোনো কথা বলল না। সৃজন বিদায় জানালেও মুখ ফিরিয়ে নিল। এদিকে ফাগুন চলে যাওয়ার পর সেদিন রাতে আর ঘুম হলো না সৃজনের। সারা রাত বারান্দায় পায়চারি করলো। রাতে 12:30টার দিকে সুধা দোতলায় উঠেছিল ছাদের দরজা বন্ধ করার জন্য। সৃজনকে বারান্দায় পায়চারি করতে দেখে মুচকি হেসে বলল, ফাগুনের বুকে আগুন লাগাতে গিয়ে দেখছি তোমার নিজের বুকেই আগুন লেগে গেছে। সুধার গলার আওয়াজ পেয়ে সৃজন থমকালো। জবাবে কিছু একটা বলতে গিয়ে হেসে ফেলল। মৃদু হেসে বলল, চিঠি লিখে গেছে।
সুধাকে কৌতূহলী দেখালো, ইশারায় জানতে চাইল। কি লিখেছে? সৃজন প্রথমে জবাব দিল না, গলা খাকারি দিয়ে বাইরের দিকে চাইল। সুধার ফের জিজ্ঞাসাবাদে মিটিমিটি হেসে বলল, আর ফিরবে না বলে রে। আমার নামের মধ্যজন থাকলেও নাকি আমি মানুষ নই, আমাকে নাকি রোবট মনে হয়। সৃজন ফের মৃদু শব্দ করে হাসলো। সুধাও হেসে ফেলল, বলল, বেচারিকে রাগ সামলাতে না পেরে চিঠিতে লিখে গেছে। তারপর সৃজনকে ঘুমোতে বলে সুধা নিচে নেমে গেল। সৃজনকে খুব বেশি দিন ফাগুনকে দূরে সরিয়ে রাখতে পারবে না, এ কথা ও ঠিক বুঝে গেল, তাই বেশি কিছু বলার প্রয়োজন মনে করল না। পরের দিন সকালবেলায় শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হলো সৃজন। ফাগুনের বাড়ির পাশে একটা ছোট বাগান রয়েছে, শখের বাগান। সেই বাগানে নানা রকম ফলের গাছ লাগিয়েছেন ফাগুনের মা মিসেস ফারহানা তালুকদার। বাগানের পাশেই রাস্তার মোড়। সৃজন বাড়িতে ঢুকে ফাগুনের দেখা মেলেনি, তাই হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে এসেছে। বাগানের মাঝখানে হাতে লাঠি নিয়ে বড়ই গাছে ঢিল ছুটছিল ফাগুন। পাশে কতগুলো ছোট ছেলে মেয়ে দল বেঁধে দাঁড়িয়ে আছে, ওরাই ফাগুনের কাছে বড়ই পেরে দেওয়ার জন্য আবদার করেছে। সৃজন রাস্তার মাথায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ চুপ করে ফাগুনের কর্মকাণ্ড দেখল। তারপর খানিকটা শব্দ করে গলা খাকারি দিল। আচানক পুরুষ কণ্ঠস্বর শুনে চমকে উঠে হাতের লাঠিটা ফেলে দিল ফাগুন। পেছন ফিরে চাইতেই সৃজনের সঙ্গে চোখাচোখি হলো। ফাগুন বিস্মিত অবাক কণ্ঠে পড়ল। আপনি? সৃজন রাস্তা থেকে বাগানে ঢুকলো। ফাগুনের কাছ থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে বলল, এদিকে একটা কাজ ছিল, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কাজ শেষ? হ্যাঁ। ফাগুন হাতের ধুলো ছেড়ে দিয়ে ওড়না দিয়ে মুখ মুছল। মুখ মোছা শেষ হলে অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, থাকবেন না? হুম, কারখানায় অনেক কাজ পড়ে আছে। ফাগুনের মুখ ছোট করে দাঁড়িয়ে রইল। হঠাৎ করেই চোখে পানি চলে এলো। সৃজন ইচ্ছে করে ওকে কষ্ট দিতে এসেছে, নিতে যখন আসেনি তখন দেখা করার কি দরকার ছিল? ইচ্ছে করে জানাতে এসেছে ফাগুন না থাকলে ওর কিছু আসে যায় না। সৃজন বাগানের আশেপাশে চাইল, এদিক ওদিক তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি চিঠিতে কি লিখে এসেছো? কি লিখেছি? ফাগুনের কণ্ঠ অভিমান। সৃজন সেটা বুঝতে পেরে মৃদু হেসে বলল, আচ্ছা থাক, বাদ দাও। আমি এসেছি অনেকক্ষণ হয়েছে। তুমি সকাল থেকেই এখানে ছিলে? হ্যাঁ, আপনি চলুন, ঘরে যাবেন। কথা শেষ করে বাড়ির দিকে পথ ধরল ফাগুন। সৃজন বাধা দিয়ে বলল, বাড়িতে সবার সঙ্গেই দেখা হয়েছে, শুধু তুমি বাদ ছিলে। এখন তোমার সঙ্গেও দেখা হয়ে গিয়েছে, তাই আর ভেতরে যাব না। ফাগুনের রাগ হলেও বিশেষ প্রতিবাদ করতে পারল না। নীরবে কিছুক্ষণ সৃজনের মুখের দিকে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। গম্ভীর কণ্ঠে বলল, এত তাড়াহুড়ো করছেন যখন, তখন আপনার কাজ আছে, বুঝতে পারছি, কিন্তু খালি মুখে চলে গেলে মা রাগ করবেন, একটু বসে যান। সৃজন জবাব দিল না, চুপচাপ ফাগুনের অভিমানী মুখের দিকে চেয়ে রইল। ওর মুখে মিটিমিটি হাসি। ফাগুন ওড়নার কোণা চেপে ধরে দাঁড়িয়ে আছে। সৃজনকে ওর দিকে তাকাতে দেখে মুখ ফিরিয়ে নিল। এদিকে খালেদ তালুকদার সৃজনের খোঁজে বাইরে বেরিয়ে এসেছেন। বাগানের ভিতর সৃজনকে দেখতে পেয়ে ছুটে এলেন। তাড়াহুড়ো করে ওকে নিয়ে ভেতরে চলে গেলেন। সৃজন খুব স্বাভাবিকভাবেই শ্বশুর মহাশয়ের সঙ্গে ভিতরে গেল। ওকে দেখে ফাগুনের একবারও মনে হলো না জোর করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। ফাগুন মনে মনে অবাক হলেও চুপচাপ ঘরে চলে গেল। ঘরে গিয়ে দেখলো বসার ঘরের অনেক লোকজন। গ্রামের মুরব্বীদের সঙ্গে সৃজনকে পরিচয় করিয়ে দিচ্ছেন খালেদ তালুকদার। ফাগুনের মা মেয়ের জামাইয়ের আনা জিনিসপত্র কাজের মেয়েকে দিয়ে পাড়া প্রতিবেশীদের ঘরে পাঠাচ্ছেন। ফাগুনকে দেখে ডাক দিলেন সাহায্য করার জন্য। ফাগুন গেল না, রাগ করে উঠোনে বসে রইল। সৃজনের দায়িত্ব পালনে এতটুকু ঘাটতি নেই। নিখুঁতভাবে দায়িত্ব পালন করতে জানে সে। কেবল এইটুকুই জানে না, স্বামী হিসেবে ওর সবচেয়ে বড় দায়িত্ব হলো বউকে ভালোবাসা। ফাগুনকে ভালোবাসা ছাড়া অন্য সব দায়িত্ব পালন বৃথা। বেশ কিছুক্ষণ একা একা বসে থেকে মায়ের সঙ্গে রান্নাবান্না ঘরে ঢুকে গেল ফাগুন। রান্নাবান্না শেষে গোসলের বাহানা দিয়ে এক বান্ধবীর বাসায় গিয়ে বসে রইল। মনে মনে ঠিক করে নিল
যতক্ষণ না পর্যন্ত সৃজন ওর খোঁজ করবে ততক্ষণ পর্যন্ত ফিরবে না। সারা দিন আর একবারও ঘরে গেল না ফাগুন। সন্ধ্যার দিকে কাছের মেয়েকে দিয়ে বান্ধবীর বাসায় খবর পাঠালেন ফাগুনের মা। অনেকক্ষণ বাদে ফাগুন ফিরে এলো। ও ফিরতেই মেয়ের সঙ্গে এক দফা ঝগড়া বাঁধালেন ফাগুনের মা। সারা দিন দুজনের কোনো খোঁজ না নেওয়ার কারণে বেশ নিজেও জানে কাজটা ঠিক হয়নি, কিন্তু রাগ সামলাতে পারেনি। থেকেই বা কি করবে? সৃজনের কাছে তো ওর কোনো মূল্যই নেই। ওর থাকলেও কি না থাকলেও কি, সেই জন্য ইচ্ছে করে সারা দিন ঘরে আসেনি। দূরে থাকলে তবুও মন মানানো যায়, কিন্তু কাছে থেকে অবহেলা সহ্য করা যায় না। বাড়ি নীরব। ফাগুন ভেবেছে সৃজন চলে গেছে। কলঘর থেকে হাত মুখ ধুয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ভেতরে অসহায় লাগছে। সারাদিনে একবারও ওর খোঁজ করেনি সৃজন। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছিল, তখনই বসার ঘর থেকে খালেদ তালুকদার মেয়ের নাম ধরে ডাক দিলেন। ফাগুন, এসছিস মা? তোর মাকে বল চা দিতে, আমরা নামাজ যাব। খালেদ তালুকদারের বিপরীত দিকের সোফায় সৃজন বসে আছে। ফাগুন এসেছে শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল। তখনই চোখাচোখি হয়ে গেল দুজনের। ফাগুন ইতস্তত করে তাড়াতাড়ি বাবার মুখের দিকে চাইল। সৃজন সামান্য হেসে ঘাড় ঘুরিয়ে নিল। খালেদ তালুকদার সৃজনকে চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পরামর্শ দিচ্ছেন। সৃজনের এই বিষয়ে বিশেষ আগ্রহ নেই, তবুও চুপচাপ শ্বশুর মশাইয়ের কথা শুনল। আশাদের ব্যাপারেও অনেক রকম পরামর্শ দিলেন। সৃজন ওনাকে আশ্বস্ত করে জানালো আশাদকে নিয়ে বেশি ভাবনা চিন্তার কারণ নেই। যা বলার সৃজন বলে দিয়েছে। তারপরেও বেশি বাড়াবাড়ি করলে তাহলে মানহানির মামলা করবে। এদিকে ফাগুন বুকের ভিতর ধুকপুক করছে। সৃজন সারা রাত বাড়িতে ছিল, যায়নি। ভাবতেই হৃদকম্পন শুরু হলো। ঘরে ঢুকে কিছুতেই নিজেকে শান্ত করতে পারল না। একবার মনে হলো সৃজন ওকে ভালোবাসে, নইলে কেন থাকবে। আবার মনে হলো ইচ্ছে করে ওকে কষ্ট দেওয়ার জন্য এমন কিছু করছে সৃজন। সৃজন জানে ফাগুন ওর মুখ থেকে ভালোবাসি শুনতে চায়, সেই জন্য এমন ছটফটানি দিচ্ছে। সকালে বলেছে কাজ শেষ যাওয়ার পথে দেখা করতে এসেছে, থাকবে না, এখন দিব্যি রয়ে গেছে। ফাগুনকে বোঝাতে চাইছে ও ফাগুনকে ভালোবাসে। তারপর যখন ফাগুন কাছে যেতে চাইবে তখন আবার হুট করে দূরে সরিয়ে দিবে। এভাবে কষ্ট দেওয়ার প্ল্যান করেছে। এসব ভেবে অকারণেই রান্না পেল ফাগুনের। রাত 9:30। খাবার দাবারের পর্ব শেষ। মায়ের ঘরে বসে রইল ফাগুন। মিসেস তালুকদার আলমারি থেকে একটা শাড়ি বের করে জোরপূর্বক মেয়েকে পরিয়ে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। ফাগুন রাগ করে বলল, গিয়ে কি হবে, উনি তো বাবার ঘরে। ফাগুন যাওয়ার জন্য তাড়া বোধ করলো না। অবচেতন কণ্ঠে প্রশ্ন করলো, উনি কি রাতে থাকার কথা তোমাকে আগেই জানিয়েছেন মা? না মানে তুমি এত আয়োজন করলে সেজন্যই জিজ্ঞেস করছি। মিসেস তালুকদার হাসলেন, বললেন, দুপুরবেলা বাড়িতে ছিল না, কারখানায় কি যেন গন্ডগোল হয়েছে, সেটার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সেখান থেকে মাগরিবের নামাজের আগে ফিরে এসেছে। তাহলে তুমি আমাকে বকলে কেন? বকবো না, ওর খাওয়ার সময়ও তুই সামনে ছিলি না, কারখানায় যাওয়ার সময়ও সারা বাড়ি খুঁজে তোর কোনো হদিশ পাওয়া যায়নি। এমন দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ কেন করলি? ফাগুন মায়ের কথার কোনো প্রতি উত্তর করলো না। চুপচাপ ঘরে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজেকে দেখলো। তারপর বারান্দায় গিয়ে বসলো। সৃজন ফিরল ঘন্টা খানেক বাদে। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে গেল ফাগুন। রাগ করে শাড়ি খুলে ফেললো। ওকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই সৃজনের। ওর যাবতীয় মাথা ব্যথা কেবল দায়িত্ব পালনার কর্তব্য বোধ নিয়ে। রুমে না ঢুকে বারান্দায় বসে রইল ফাগুন। বেশ কিছুক্ষণ নীরবে কেটে গেল। সৃজন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরুলো। ফাগুনকে বারান্দায় বসে থাকতে দেখে বলল, বারান্দায় বসে আছো যে, ঘুমাবে না? ঘুমাবো একটু পরে। আপনি বাড়ি গেলেন না কেন? সৃজন বিছানার পাশে চেয়ার টেনে বসলো। ফাগুনের সাথে জবাব দিল, একা একা ফিরতে মন চায় না। তবে আবার বিয়ে করুন। ফাগুনের কণ্ঠে রাগ। সৃজন পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোন আর মানি ব্যাগ বের করে পাশের টি টেবিলে রাখলো। তারপর ফাগুনের কথার জবাবে মৃদু হেসে বলল, তার জন্য তো তোমার সঙ্গে বোঝাপড়াটা সব মিটিয়ে নিতে হবে। কাছে এসেও বোঝাপড়াটা সেরে ফেলি। কাছে আসতে হবে কেন?
না এলে বুঝবে না। এসো, কাছে এসো। পারবো না। আপনি ওখানে থেকে বলুন, আমি শুনছি। কাছে না এলে বলবো না। ফাগুন উঠে গিয়ে বিছানায় সৃজনের মুখোমুখি বসলো, কিন্তু মুখখানা অন্যদিকে ফিরিয়ে রেখে বলল। বলুন কি বলতে চান। সৃজন হালকা হাসলো। ফাগুনের ডান হাতটা টেনে নিয়ে আঙ্গুলে আঙ্গুল সন্ধি করলো, মোলায়েম কণ্ঠে বলল। আমার দিকে তাকাও। ফাগুন চাইল না, চোখ ভর্তি পানি দিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে রইল। সৃজন ক্লান্ত শ্বাস ফেলে বলল। সারাদিন কোথায় ছিলে? বান্ধবীর ঘরে ছিলাম। আপনি জাননি কেন? চলে গেলে তোমার সঙ্গে বোঝাপড়া কি করে করতাম? ফাগুন এবার সরাসরি সৃজনের মুখের দিকে চাইল। বারবার বোঝাপড়ার কথা বলে কি বোঝাতে চাইছে সৃজন? ওকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে সৃজন নিজের কথা সংশোধন করে নিয়ে বলল। না মানে, তুমি চিঠিতে যা লিখে এসেছো তা সত্যি কিনা জানতে এসেছি। এবার ফাগুনের সত্যি সত্যি কান্না পেল, চোখে পানি চলে এলো। ইচ্ছে করেই এমন করছে সৃজন। জানে ফাগুন ওকে ভালোবাসে, তবুও ইচ্ছে করে না, বোঝার ভান করে আছে। ফাগুন নাক টানলো, সত্যিটা স্বীকার না করার পর নিয়ে বলল। সত্যি বলেছি, একদম সত্যি। তাহলে চিঠিটা আরেকবার তোমায় পড়ে শোনাই। তোমার নিশ্চয়ই মনে আছে কি কি লিখেছো। ফাগুন জবাব দিল না। সৃজন মৃদু শব্দ করে চিঠিটা পড়তে শুরু করলো। ওর মুখের ভাব স্বাভাবিক, যেন কিছুই হয়নি। ফাগুন কান্না থামিয়ে কান খাড়া করে রইল। উত্তেজনায় কি লিখে এসেছিল নিজেই ভুলে গেছে। পড়ার সময় ফাগুনের অধিকাংশ কথাই উল্টো করে পড়ে শোনালো সৃজন। যেমন এক জায়গায় ফাগুন লিখেছে, সেখানে সৃজন পড়ে শোনালো। একসঙ্গে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ভীষণ পছন্দ করেন। আমার মতন ভালো মেয়ে আপনি হাজার চেষ্টা করলেও খুঁজে পাবেন না। তারপর আর এক জায়গায় ফাগুন লিখেছে, সৃজন পড়ে শোনালো। আপনাকে আমি ভীষণ ভালোবাসি। আপনি এত সহজে আমার কাছ থেকে মুক্তি পাবেন না। সারা জীবন আমি আপনাকে নিজের সঙ্গে বেঁধে রাখবো। ফাগুন অসহায় চোখ করে সৃজনের মুখের দিকে চাইল। এই কথাগুলো ফাগুনের মনের কথা। সৃজন সেটা জানে, তাই ইচ্ছে করে মজা নিচ্ছে। ফাগুন কান্না থামিয়ে অধৈর্য কণ্ঠে বলল। আমি মোটেও এসব লিখিনি। আপনি কেন আমাকে এভাবে ছোট করছেন? সৃজন মনোযোগের সহিত চিঠি পড়ছিল। পড়া থামিয়ে দিয়ে অবাক কণ্ঠে বলল। তুমি লিখনি, কিন্তু আমি তো তাই দেখতে পাচ্ছি। সৃজনের মুখে মিটিমিটি হাসি। ফাগুন জবাব দিল না। দুহাতে মুখ ঢেকে শব্দ করে ফুঁপিয়ে উঠল। হাতের চিঠিটা পাশে রেখে দিয়ে সঙ্গে সঙ্গেই ওকে বুকে টেনে নিল সৃজন। শক্ত করে জড়িয়ে ধরে বলল। ইস, একটু কিছু বললেই খালি কান্না। আমি তো শুধু দুষ্টুমি করছিলাম তোমাকে রাগানোর জন্য। ফাগুন কাঁদতে কাঁদতে বলল। আপনি ভীষণ খারাপ, খালি আমাকে কষ্ট দেন। সৃজন মনে হলো দুষ্টুমি করতে গিয়ে উল্টে ফেঁসে গেছে সে। ফাগুনের কান্না থামানোর জন্য টুক করে একটা চুমু খেয়ে নিল ফাগুনের গালে। দুহাতে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আচ্ছা, এবার থেকে আর কষ্ট দেব না। এবার থেকে শুধু ভালোবাসবো, প্রমিস করছি। লাগবে না আপনার ভালোবাসা। আমি তো খারাপ মেয়ে, আমাকে কেন ভালোবাসবেন? সৃজন হাসলো। ছোট বাচ্চাদের যেমন মন ভোলানো কথা বলে শান্ত করা হয়, তেমনি করে বলল। খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। আমি ভালো না বাসলে কে বাসবে? ফাগুনের আরো কিছুক্ষণ গুনগুনিয়ে কেঁদে শান্ত হলো। চুপচাপ সৃজনের বুকের ভিতরে মুখ গুজে বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সৃজন স্মিত হেসে বলল। সারা রাত কি এভাবে বসে থাকবো? না মানে, কেউ চাইলে অবশ্যই বসে থাকবো, কিন্তু বাতি নিভিয়ে বসতে পারলে ভালো হতো। কেউ যে মুচকি মুচকি হাসছে সেটা আর দেখা যেত না। এতদিন বাদে সৃজনকে শায়েস্তা করা গেছে এই ভেবে কান্না থামিয়ে মিটিমিটি হাসছিল ফাগুন। সৃজন সেটা বুঝতে পেরে গেছে ভেবে লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি করে উঠে যেতে চাইল, কিন্তু সৃজন ছাড়ল না। হেসে উঠে বলল। থাক, আর লজ্জা পেয়ে কি লাভ? যা দেখার সেটা তো দেখে ফেলেছি। ফাগুন লজ্জায় কথা খুঁজে পেল না, ইতস্তত করে বলল। ওয়াশরুমে যাব। সৃজন সন্দেহের দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর ছেড়ে দিয়ে বলল। ঠিক আছে, যাও।
ওয়াশরুমে গিয়ে আধা ঘন্টা কাটিয়ে দিল ফাগুন। ফিরে এসে দেখল দুহাত দুদিকে ছড়িয়ে বিছানায় শুয়ে আছে সৃজন। ফ্যানের বাতাসে ওর এলোমেলো চুলগুলো কপালের উপর উঠছে। চোখ বন্ধ করে ফাগুন আসার প্রহর গুনছে সে। ফাগুন বিছানা থেকে দূরে দাঁড়িয়ে ইতস্তত করে বলল, আমি ঘুমাবো। সৃজন মাথাটা সামান্য তুলে ফাগুনের দিকে চাইল। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফাগুন। মৃদু হেসে ওকে পাশে শোবার জায়গা করে দিয়ে ঠাট্টার সুরে বলল, এইটুকুতে হবে নাকি আরো লাগবে জায়গা? ফাগুন জবাব না দিয়ে বিছানার পাশে বসলো। কাঁথা টেনে নিতে নিতে বলল, জানি না, একা একা ঘুমিয়ে অভ্যেস হয়ে গেছে, তাই এখন বড় জায়গা না হলে অস্বস্তি লাগে। এতদিন ওকে দূরে সরিয়ে রাখার জন্য ইচ্ছে করেই খোঁটা দিল ফাগুন। সৃজনও সময় নষ্ট করলো না, স্মিত হেসে জবাব দিল, আমার তো পাশ বালিশ না হলে ঘুম আসে না, তাহলে এখন কি হবে? সৃজনের চোখে মুখে দুষ্টুমির ছাপ। বিছানার পাশে বালিশ নেই। ফাগুন বুঝতে পারল ও কিসের ইঙ্গিত করছে। নিজের অজান্তেই হেসে ফেলল। তথাপি সৃজনের প্রশ্নের জবাবে কিছু না বোঝার ভান করে পড়ল। আলমারি থেকে নামিয়ে দিই। সৃজন বেশ কৌতুক বোধ করলো ফাগুনের প্রশ্ন শুনে। জবাবে চুপচাপ ফাগুনের মুখের দিকে চেয়ে রইল। এদিকে সৃজনের এমন কৌতুকপূর্ণ দৃষ্টি ভিতরে ভিতরে সংকোচ এনে দিল ফাগুনের। নিজ বলা কথাটা নিজের কাছেই ঠাট্টার মতন শোনালো। পাশবালিশ থাকলেও যে ও এনে দেবে না, এ কথা ওর চাইতে ভালো আর কেউ জানে না। তবুও আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে বলল। সৃজন এক টানে ওকে কাছে নিয়ে এলো। হেসে উঠে বলল, থাক, আর সাধু সাজার ভান করতে হবে না। আপনি যে কেমন দুষ্ট সেটা আমি জানি। আমি সত্যি বলেছি। ঠিক আছে, বিশ্বাস করলাম। আপনি সত্যিই বলছেন। আমার কাছে আসার জন্য আপনার কোনো তাড়া নেই। যত তাড়া সব আমার, মেনে নিলাম। ফাগুনের মনে হলো ওকে নিয়ে আবার মজা করছে সৃজন। কথা সৃজনের সঙ্গে না পেরে বিরক্ত কণ্ঠে বলল। আমি কি তাই বলেছি? সৃজন ফের হাসলো, বলল, ও আচ্ছা, বলনি? তাহলে কি বলেছো? তুমি আমার উপকার করতে চাও, সেই জন্য আমাকে পাশ বালিশ এনে দিতে চেয়েছো, তাই তো? ফাগুন এবার আর বলার মতন কোনো কথা খুঁজে পেল না। এই লোক এত পাছি, কথা না বললেও বুঝতেই পারতো না। ফাগুনের চিন্তিত মুখের পানে চেয়ে সৃজন ভ্রু কুঁচকে বলল, আচ্ছা, এখন কি তোমার উপকার করার জন্য আমাকে বিছানা থেকে নেমে যেতে হবে, নাকি তুমি রাতটা কোনো রকম কষ্ট করে আমার সঙ্গে কাটিয়ে দিতে পারবে? ফাগুন রাগত চোখে সৃজনের দিকে চাইল। সৃজনের হাসি থামে না, বলল, তোমার তো আবার বড় বিছানা ছাড়া ঘুম হয় না, সেই জন্য বললাম। ফাগুন বুঝলো কথায়ও পারবে না, তাই অন্য পন্থা অবলম্বন করলো। চোখ বন্ধ করে নিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আপনি শুয়ে শুয়ে বকবক করুন। ফাগুন চোখ বন্ধ করে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ার ভান ধরল। অগত্যা সৃজন বাতি নেভানোর জন্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ওদিকে ওকে উঠে যেতে দেখে ফাগুন ভেবেছে সত্যি সত্যি বুঝি ফাগুনকে একা শোবার জায়গা করে দিয়ে নেমে যাচ্ছে সৃজন। খপ করে সৃজনের হাত চেপে ধরে বলল। কোথায় যাচ্ছেন? সৃজন হাসল, কৃত্রিম অবাক হওয়ার ভান ধরে বলল, বাতি নেভাতে? তুমি ঘুমাওনি এখনো? ফাগুন হাত ছেড়ে দিল, লাজুক কণ্ঠে বলল। ঠিক আছে, যান। সৃজন বাতি নিভিয়ে বিছানায় এসে বসল। ফাগুনের ফের উল্টো দিকে মুখ ঘুরিয়ে রেখেছে। একটু আগের লজ্জায় এখন আর মুখ দেখানোর জো নেই। সৃজন হাসল, ওর কানের কাছে মুখ রেখে ফিসফিস করে বলল, কি ভেবেছিলে চলে যাচ্ছি? সেই সুযোগ আর পাবে না, অনেক চালিয়েছো, এবার আমার পালা। ফাগুন ঠোঁট কামড়ে শক্ত করে জামার কোনা চেপে ধরল। লজ্জায় মুখে কথা ফুটল না। ঘর জুড়ে অন্ধকার। ধীরে ধীরে ওকে কাছে টেনে নিয়ে এলো সৃজন। ভালোবাসার বসন্ত নেমে এলো ঘর জুড়ে। দুজনের কাছে আশাআশি যখন আকাশচুম্বী, ফাগুন তখন নেশাগ্রস্তের মতন সৃজনের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমি আপনাকে ভালোবাসি। সৃজন হাসল। ফাগুনের ডান হাতটা নিজের বুকের মাঝখানে রেখে বলল, আমি তো সেই কবে থেকেই বাসি। এক সমুদ্র সুখ এসে ভাসিয়ে নিয়ে গেল দুজনকে। ভালোবাসার নতুন করে আবার মাখামাখি হলো দুজনে।